আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, ঈদুল আজহার পর সবাইকে স্বাগত জানাচ্ছি। আম, আচ্ছা, আপনারা কি মনে করেন যে আমাদের বাংলাদেশে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখানকার বেশিরভাগ যুবক, তরুণ তরুণী যারা হচ্ছে গভর্নমেন্ট জব পেতে চায়, হুম, গভর্নমেন্ট জবের জন্য সেই জান প্রাণ দিয়ে পড়াশোনা করে, হ্যাঁ, তারা কি আসলেই দেশ সেবার সেই ব্রত নিয়ে পড়াশোনা করছে? এত আগ্রহ তাদের, দেশের মানুষকে সেবা দিব, হ্যাঁ, জনগণকে সেবা দিব, তারপরে হচ্ছে একটা বিশেষ অবদান রাখবো আমার দেশের উন্নয়নে, সেই রকম চিন্তা ভাবনা থেকেই কি তারা গভর্নমেন্ট ফার্স্ট ক্লাস জব করতে চায়? আপনার কি ধারণা? আমার ধারণা হচ্ছে, আমি ধারণা করব না, তবে একটা ডাউট ক্লিয়ার করতে চাই। সেই ডাউটটা হলো, আমার মনে হয় না তারা এই চিন্তা থেকে নিঃস্বার্থভাবে তারা দেশকে সেবা দিবে, জাতিকে সেবা দিবে, দেশের উন্নয়নে কাজ করবে, এই ব্রত থেকে তারা হচ্ছে এই প্রচেষ্টা করছে না। কেন? যেটার ফলাফল স্বরূপ আজকে কত, এখন 2024 সাল, তাই না? এটা প্রায় অর্ধেক শেষ এই বছরের। তো এই যে 50, 53, 54 বছর স্বাধীনতার পর, একটু চিন্তা করুন তো, যে এত বছর লাগছে একটা দেশকে খুঁড়িয়ে 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 আপনার ডেভেলপড কান্ট্রি হতে। আমাদের কি নাই আসলে? সবই তো আছে। কিন্তু আপনি পুলিশ প্রশাসন বলেন, সেখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে বেনজির, যিনি নজিরবিহীন কাজ করে বেড়ায়। শত শত হাজার হাজার বেনজির আছে পুলিশ কমিউনিটিতে, হ্যাঁ। হয়তো আজকে বেনজিরেরটা প্রকাশ পেয়েছে বলেই আমরা জানছি। এই যে আসাদ মিয়া, কি নাম জানি, এরা তো আসলে সার্ভেন্ট, তাই না? সার্ভেন্টদের মধ্যেই দুর্নীতিবাজ থাকবে, এটা স্বাভাবিক। যারা সার্ভেন্ট না, যারা মালিক, তারা কখনো দুর্নীতি করে না। মালিক কি কখনো যায় তার কোম্পানিকে সে দুর্নীতি করে ধ্বংস করে দিতে? না। কিন্তু চাকররা ঠিকই চায় যে কিভাবে আমার 2 পয়সা লাভ হবে, হুম, যে আমি কিভাবে আমার ইনকাম 2, 4, 10 হাজার, 20 লাখ, 25 কোটি বাড়িয়ে নিতে পারি, কিভাবে, যেভাবেই হোক, দুর্নীতি করে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, আর স্মাগলিং করে হোক, যেভাবেই হোক। সো চাকররা সর্বদাই চায় হচ্ছে কি তাদের নিজের ফায়দা, আর মালিকরা চায় কি সামগ্রিক ফায়দা। তো এখন এই যে বেনজির, আসাদ, আরো বিভিন্ন জেলা উপজেলার সেই এসপি হতে শুরু করে একদম পুরো কি বলবো ডিসি হতে শুরু করে প্রশাসনের লোকজন, আচ্ছা এরকমটা কেন হচ্ছে? কারণ তারা হচ্ছে সার্ভেন্ট বা চাকর। সো চাকররা কখনোই কি হবে না, সোজা হবে না। আপনি যতই বলুন না কেন, তারা ফাঁক ফোকর বের করে ফেলবে। ওই যে একটা গল্প শুনেছিলাম না, একটা ফানি একটা ভিডিও দেখেছিলাম, যে একটা লোক, একটা চাকর, আপনি 5 টাকা দিলে সেখান থেকেও সে কি মেরে খাবে। সো মালিক হচ্ছে তাকে বুদ্ধি করে দিয়েছে কি, 1 টাকার একটা চকলেট আনতে পাঠিয়েছে, বলে 1 টাকা দিয়েছেও, 1 টাকা। তো দেখেন, সেই 1 টাকা নিয়ে দোকানে গেল, যাওয়ার পরে চকলেট এনে ঠিক মালিককে দিল, যে এই নেন আপনার চকলেট। দাম কত রাখছে? 1 টাকা। বলে আচ্ছা শোন, এদিকে আয়, আমি শুনেছি তুই প্রত্যেকটা বাজার করতে দিলে ওখান থেকে কিছু না কিছু মেরে খাস। তাহলে তুই এই যে 1 টাকা দামের চকলেট 1 টাকা দিয়ে আনলি, এখান থেকে কি মেরে খেয়েছিস বলতো? কিভাবে সম্ভব? বলে দেখেন, আমি চকলেটটা আগে কিনেছি 1 টাকা দিয়ে, তারপরে কাপড়, চকলেটের কাপড় খুলেছি, মানে চকলেটের যে মুড়ানো থাকে সেটা খুলে 3, 4 বার চোষা দিয়েছি ওখানে, 3, 4 বার চষে তারপর আবার আপনাকে কাগজ দিয়ে মুড়িয়ে এনে আগের মতো করে আপনাকে দিয়েছি। তো বেচারা মালিক তো অবাক, বলে আরে চাকর রে চাকর, এ তো ডেঞ্জারাস চাকর, তাই না? এখন বাংলাদেশের মধ্যে ওই ধরনের চাকরের পরিমাণ প্রচুর পরিমাণ বেড়ে গেছে, মালিকের পরিমাণ কমে গেছে। মালিকরা কখনোই তার নিজের কোম্পানিকে দুর্নীতি করে ডুবাবে না, চাকররা ডুবাবে।
আজকে দেখেন এই যে 12 লাখ টাকার ছাগল, এক ছাগলে কত বাজিমাত, হ্যাঁ, কয়টা বিয়ে করছে, কয়টা সন্তান, কত কি, বাবা তার ছেলেকে অস্বীকার করছে। কি একটা আশ্চর্য ধরনের ঘটনা, তাই না? আশ্চর্য লাগছে না এই ঘটনাগুলো দেখে? কেন এই 12 লাখ টাকার ছাগল, 38 লাখ টাকার আপনার গরু কুরবানি, ওরে বাপ, ওরে বাবা, কুরবানি কাকে বলে চিন্তা করছেন? আবার 1 কোটি টাকা দিয়ে যে গরুটা কিনে নিয়ে গেছে এই সাদেক এগ্রো নাকি ফাদেক এগ্রো, যাকে যেটা, এগুলা তো একটা সিন্ডিকেট, এরা তো বিজনেস করছে মানুষের মেন্টাল সিচুয়েশনটাকে নিয়ে। সো যাই হোক, এখন সেই ঘোষণা করেছে 1 কোটি টাকা দিয়ে যে কিনেছে সে একজন ব্যবসায়ী, গরুটা যে কিনেছে সে একজন ব্যবসায়ী, সেটা সাদেক এগ্রোর স্বত্বাধিকারী যার যিনি, সে বলেছে বোধহয়। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে একজন ব্যবসায়ী কখনোই 1 কোটি টাকা দিয়ে কোরবানি দিবে না, এটা ব্যবসায়িক সেন্স। যেই ব্যবসায়ীরা হচ্ছে 100 কোটি টাকার মালিক, হ্যাঁ, তারা কখনো কোটি টাকার গরু কোরবানি, কোটি টাকা দিয়ে একটা গরু কোরবানি দিবে না, তারা 1 কোটি টাকা দিয়ে 100টা গরু কোরবানি দিবে। এটা হচ্ছে ব্যবসায়িক, যারা সাকসেসফুল পার্সন আছেন, ফিগার আছেন, তাদের থট, যেটা আমি 1 কোটি টাকা দিয়ে শুধুমাত্র একটা গরু কোরবানি দিব কেন, আমি 100টা গরু কোরবানি দিব, 100টা জায়গায় দিব, আমার বিজনেসের লাভ, আমার সবকিছুর লাভ, এই চিন্তা করবে। আমি নিশ্চিত যে 1 কোটি টাকার গরু কিনেছে সেও একজন আমলা চাকর, হ্যাঁ, একটা গরু 1 কোটি টাকা দিয়ে যে কিনেছে, ঠিক আছে। সো যাই হোক, সেটা তাদের ব্যাপার। এখন কথা হলো, এই যে এনবিআর এর যেই এনবিআর নাকি জাতীয় রাজস্ব কর্মকর্তা বোধহয়, যে ইয়ের বাবা ইফাত নাকি একটা ছেলে 19 বছর বয়সে, হ্যাঁ, আমি তাদের পারিবারিক কোনো দোষ দিতে যাচ্ছি না। আপনি খেয়াল করে দেখেন তো, আমরা যে বলি বাবা যদি কখনো কোটি টাকার গাড়ি উপহার দেয় ছেলেকে, সেই ছেলে প্রশ্ন করবে না কেন, বাবা তুমি এই টাকাটা কি হালাল নাকি হারাম, মানে বৈধ নাকি অবৈধভাবে ইনকাম করেছো? আমরা প্রশ্ন তুলি না এরকম? তো এই প্রশ্নটা তোলার আগে আমার একটা কথা হলো, যেই বাবা দুর্নীতিবাজ, যেই বাবা চোর, যেই বাবা হচ্ছে জোচ্চোর, মিথ্যুক, সেই বাবা কিভাবে একজন সৎ সন্তান জন্ম দিবে যে প্রশ্ন করবে বাবা তোমার এই ইনকামটা হালাল নাকি হারাম? একজন অসৎ বাবা, একজন দুর্নীতিবাজ বাবা কিভাবে একজন সৎ এবং ভালো সন্তান জন্ম দিতে সক্ষম, আমাকে বুঝান। সো এটা তো পানির মতো পরিষ্কার যে একজন অসৎ বাবা, চরিত্রহীন বাবার সন্তানরা কি হবে? চরিত্রহীন হবে। দুর্নীতিবাজ বাবার সন্তানরা দুর্নীতিবাজ হবে, এটা 100% আপনি ধরে রাখেন। একজন অন্যায় অবিচার জুলুমকারী বাবার সন্তান হবে জুলুমকারী, এটা নিঃসন্দেহে হবেই। এমন সে কখনো প্রশ্নই তুলবে না যে এটা বৈধ নাকি অবৈধ। সে যত পাবে তত খুশি হবে, যত ফুর্তি করতে পারবে তত আনন্দে থাকবে, কারণ তার বাবা থেকে এটা জিনগত একটা ব্যাপার চলে এসছে। তো আমরা যারা সাধারণ মানুষ, হ্যাঁ, আমাদের মধ্যে কে কে বেনজির হতে চান না, কে কে কি বলেন নাম কি, মতিউর রহমান হতে চান না, কে কে চাই না? আমরা সবাই চাই ভাই। আমি পুলিশ প্রশাসনের একটা বিশাল দায়িত্বে গেলে আমি আরেকজন বেনজির, ফাইজুল ইসলাম সুমন বেনজির হয়ে যাব, হ্যাঁ, সুমন কেটেও দিতে পারি তখন, হ্যাঁ, হয়তো বেনজির না দিলে নজির দিতে পারি, ঠিক আছে। আবার হতে পারে যে আমি যখন এনবিআর এ কোনো একটা বড় পোস্টে চলে যাব, তখন হতে পারে যে আমার সেই বিশাল একটা চৌধুরী বংশের এই নাম দিয়ে হচ্ছে আমি বিশাল কিছু করে ফেললাম জনগণের টাকায়, এই যে আমরা সাধারণ জনগণ যারা, তাদের টাকায়। সো আমরা প্রত্যেকেই বেনজির হতে চাই, প্রত্যেকেই মতিউর রহমান হতে চাই, প্রত্যেকেই কি হতে চাচ্ছি, আসাদ মিয়া, প্রত্যেকেই কি হতে চাচ্ছি, যত দুর্নীতিবাজ আছে বড় বড় এমপি মন্ত্রী হতে শুরু করে, হ্যাঁ, এই এনবিআর টেনবিআর এগুলো তো ছোটখাটো ব্যাপার। আপনি মন্ত্রী হিসাব করেন, এমপিদের হিসাব করেন মিয়া, প্রাইম মিনিস্টারের হিসাব করেন। অনেকেই তো বলেন যে টাকা দিয়ে কখনো কেনা যায় না, আমি তো বলি না, উনি জীবনেও টাকা দিয়ে কেনা যাবে না। উনি একজন ইন্টারন্যাশনাল মানুষ, ইন্টারন্যাশনাল কারেন্সিতে ওনাকে কিনতে হবে। যাই হোক, এটা সেটা বলার উদ্দেশ্য ওইরকম ছিল না। এখন কথা হলো, বাংলাদেশের বেশিরভাগ তরুণ তরুণী আমরা মুখিয়ে আছি যে আমরা কখন বেনজির হব, আমরা কখন মতিউর রহমান হব। তারপরে মতিউর রহমান নাকি, হ্যাঁ মতিউর রহমান হব।
ঠিক আছে, ওনার ছেলেই তো মুশফিকুর রহমান, ইফাত নাকি কি নাম। সো এখন এই মেন্টালিটি আমাদের মধ্যে যতদিন আছে, এই চাকরের মেন্টালিটি। চাকরকে বলেছিলাম, চাকর হচ্ছে যে তার মালিকের সম্পদকে চুরি জোচ্চুরি করে খেতে চায়। আর মালিক মালিক কখনো নিজের ব্যবসাতে লাল বাতি জ্বালাবে না দুর্নীতি করে। ঠিক আছে, মালিক জানে যে এই কোম্পানিটা আমার, এই দেশটা আমার, হ্যাঁ, আমার দেশ, আমি ডেভেলপ করব, তাই না? কিন্তু একজন চাকরকে আপনি সেটা বিলিভ করাইতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। তাহলে তাহলে আপনার সন্তানকে আপনি মালিক হিসেবে গড়ে তুলুন, চাকর হিসেবে নয়। দেশকে যদি উন্নয়নের দিকে ধাবিত করাতে চান, আপনার নিজের সন্তানকে, আপনার কাছের কাউকে আপনি দেশের মালিক হিসেবে গড়ে তুলুন, যেই মালিক কখনো তার কোম্পানি, তার সম্পদ ছেড়ে অন্য কোথাও গিয়ে স্টাবলিশ হবে না, সেটেলড হবে না, স্টাবলিশ না, সেটেলড হবে না। সেই ধরনের আপনি দেশের মালিকজন গড়ে তুলুন, তাহলেই আপনি দেশকে চাকর মুক্ত করতে পারবেন। যদি আমাদের প্রত্যেকটা এরকম মালিক মনোভাবাপন্ন মানুষজন যদি বিভিন্ন পদে যায়, তাহলে দেশের উন্নয়ন হবে এমনিতেই। হ্যাঁ, এই চেতনা ফেতনাবাদ, এই চেতনা যারা বলে তারা খোকলা করে দিয়েছে খেয়ে দিয়ে দেশকে। হ্যাঁ, তারা তাদের পকেট ভরিয়েছে, তাদের গ্যাসের সিলিন্ডারের মধ্যে ডলার, টাকা, গ্যাস থাকে না। সো দেখেন যে তারা রান্না হয় 2 বেলা, আর গ্যাসের সিলিন্ডার 10টা 20টা। কেন? ওই টাকা ভরিয়ে রেখে দিয়েছে, ব্যাংকেও রাখেনি। সো যাই হোক, এই খোকলা তো কেউ না কেউ করেছে, বেশিরভাগ করেছে চাকর শ্রেণী, এটা মাথায় রাখবেন। সুতরাং সব উচ্চশিক্ষিত যে ডক্টর, দেখেন এই জোচ্চুর এই লোকগুলার আগে ডক্টর আছে, নজিরবিহীনের আগে ডক্টর আছে। চিন্তা করেন মান মর্যাদা থাকলোটা কোথায়? পড়াশোনার আশ্চর্য লাগে আমার, এগুলা নিয়ে কথা না বলতে চাই, এগুলা রুচিতে ধরে না কথা বলার। হ্যাঁ, কিন্তু আমার দেশের, আমার সম্পদেরই তো হানি করছে, তারা ক্ষতি করছে। বাইরে দেখেন রাস্তায় রাস্তায় শুয়ে আছে ফুটপাতে মানুষ, কেন? এই নজিরবিহীনের কারণে, এই মতিউর রহমানের কারণে, এই সমস্ত দুর্নীতিবাজ যারা পার্লামেন্টের মেম্বার, যারা হচ্ছে এমপি মন্ত্রী আছে, এই সমস্ত দুর্নীতিবাজ লোকগুলোর কারণে। এবং সকল দুর্নীতিবাজকে আশ্রয় প্রশ্রয় দেন হচ্ছে পীর সাহেব, সেইগুলো তো জানতেই হবে, বড় পীর সাহেবা, বড় পীর সাহেবা। সো এগুলো নিয়ে মাথা ব্যথার কিছু আমি দেখি না। আমি হলাম সাধারণ একজন মানুষ, দিনে হ্যান্ড টু মাউথ, যেটা আমি দিনে এনে দিনে খাই। ওকে, আমার জীবনটা হচ্ছে এতটুকুতেই সীমাবদ্ধ। আমার এমন কোনো স্বপ্ন নেই যে আমি বিশাল টাকার পাহাড় করে ফেলবো, বিশাল অঙ্কের কিছু একটা করব, ব্যাংক ব্যালেন্স করব, এই করব না। আমার কথা হচ্ছে আমি চাষবাস করব, চাষাবাদ করে আমি দিনের খাবার দিনে এনে খাবো ইন্তেকাল পর্যন্ত। আমার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সবাইকে আমি কথা বলার মাধ্যমে একটু শান্ত রাখার চেষ্টা করি। সবাই তো বিশাল একটা এক্সপেকটেশন, আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে গভর্নমেন্ট জব করিস না, করবি না, এই চিন্তা ভাবনা না। আমি জানি আমার খুব কাছের বন্ধুটিও দুর্নীতিবাজ হয়ে গেছে। আপনাদেরকে আমি কি বলবো, যার উপর আমি চিন্তা করতাম যে না, সে কখনো কি হবে না, দুর্নীতি করবে না, সেও কিন্তু দুর্নীতিবাজ হয়ে গেছে প্রকাশ্যে। এবং তাদের বুদ্ধি, এই লোকগুলো দেখেন না, মতিউর রহমান দেখেন না, তার মেয়েকে বিদেশ লন্ডন পাঠিয়ে দিয়েছে, বাড়ি গাড়ি ওখানে সব করে ফেলছে। কেন? দুর্নীতিবাজরা তাদের প্রতি আত্মীয়দের কাউকে না কাউকে বিদেশ পাঠাবে। কারণটা হলো তাদের এই কালো টাকাটাকে বিদেশের মাধ্যমে ঘুরিয়ে সাদা করে দেশে এনে খরচ করতে হবে, এটা একটা মোটিভ। আরেকটা হচ্ছে, দেশে যখন পরিস্থিতি খারাপ হবে, তারা তো এটাকে নিজের দেশ মনেই করে না, তারা মনে করে এটা একটা টাকার মেশিন, এখান থেকে খুচিয়ে খুচিয়ে টাকা নিয়ে আমি পলাবো, এরকম চিন্তা করে। তো তারা বিদেশের মাটিতে বাড়ি গাড়ি করে বসে থাকে। হ্যাঁ, তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা তো দেশের মালিক, আমরা তো জনগণ, তাই না? দেশের মালিক যে মুক্তিযুদ্ধের চেতনা, তারপরে যারা এরকম চেতনার কথা বলে, চেতনা সঠিক চেতনা থাকা ভালো, কিন্তু এই ফেক চেতনা আল্লাহর হস্তে থাকার থেকে না থাকা ভালো। হ্যাঁ, সো যাই হোক, দেশের মালিক যারা আছেন, আপনারা আপনাদের সন্তানকে গড়ে তুলবেন দেশের মালিক হিসেবে, চাকর হিসেবে নয়।
দেশের মালিক হিসেবে গড়ে তুলবেন। যদি তুলতে পারেন, তারা আপনার সন্তানের দ্বারা এই দেশের উন্নয়ন সম্ভব। আর যদি দেশের চাকর হিসেবে গড়ে তোলেন, তাহলে আপনার ব্যক্তিগত উন্নয়ন সম্ভব দেশের বাইতুল মাল খালি করে, দেশের রাজস্ব খাতকে খালি করে, জনগণের টাকা লুট করে নিজের উন্নয়ন সম্ভব, যেটার জবাবদিহি সেদিন আপনি করতে পারবেন না। ইয়াউমা ইয়াফিরুন মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে সেদিন, এই যে আজকে মতিউর রহমান তার ছেলেকে বলল যে এই ছেলেকে আমি চিনিই না, কেউ না আমার, সামান্য কটা টাকার লোভে তার সম্পদের পাহাড়টা ক্যামেরার সামনে চলে আসবে দেখি সে তার সন্তানকে অস্বীকার করছে, ক্যামেরার সামনে অন ক্যামেরা অস্বীকার করছে যে এই ছেলেকে আমি চিনিই না, আমাদের কেউ না, অথচ তারই সন্তান, তার রক্তের সন্তান, তার ব্লাড রিলেশনের সন্তান, তাকে অস্বীকার করছে। ইয়াউমা ইয়াফিরুন মারউ মিন আখি, সেদিন তার একজন ভাই তার অন্য ভাইকে দেখে পালিয়ে যাবে, বলছে না না এ আমার ভাই, কিসের ভাই আমার, চিনি না এরা। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা তার সন্তানকে দেখে পালাবে, মা বাবাকে দেখে পালাবে, বাবা মাকে দেখে পালাবে। উফ, কিরকম একটা ভয়ঙ্কর অবস্থা হবে। এই দুনিয়াতে তো টাকার লেনদেন চলছে, এখনো ডলারের লেনদেন চলছে, ক্ষমতার লেনদেন চলছে, এগুলা করে কোন রকম সাজা মওকুফ করা যাচ্ছে। কিন্তু সেদিন তো এগুলা কিচ্ছু থাকবে না, টাকা লেনদেন চলবে না, ডলারের লেনদেন চলবে না, কারো ক্ষমতা থাকবে না, হ্যাঁ, রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ছাড়া। এখন ওয়ায়াবকা রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ ছাড়া আর কিছুই বাকি থাকবে না, তখন কারো ক্ষমতাই থাকবে না। কি বলবো আপনাকে, কিভাবে বুঝাই? আপনি মালিক বানান সন্তানকে, দেশের উন্নয়ন হবে, দশের উন্নয়ন হবে, সর্বোপরি আপনার ব্যক্তিগত জীবন, দুনিয়ার জীবনের উন্নয়ন হবে, আখিরাতের জীবনের উন্নয়ন হবে। একটা মাত্র ব্যাপার, সেটা হলো সততা। সৎ হিসেবে গড়ে তুলুন আপনার সন্তানকে, দেশের মালিক হিসেবে গড়ে তুলুন, দেশের চাকর হিসেবে নয়। আজকে যারাই মানে চাকর হিসেবে গড়ে উঠেছে, সবাই দুর্নীতির সাথে জড়িত, আপনি বিলিভ ইট অর নট। যদি এখন পারিবারিক ভাবেই আমরা তাদেরকে সম্মান শ্রদ্ধা করে ভাসিয়ে দিচ্ছি, আরে এই ছেলেটা ফার্স্ট ক্লাস জব করে, তাদের এখন বাড়ি গাড়ি কত কিছু হয়ে গেছে, ট্রাস্ট মি, ফার্স্ট ক্লাস জব যদি করে, কারো পক্ষে সম্ভব না 20 বছরের আগে কোনো লোন ছাড়া একটা গাড়ির মালিক হওয়া। বিলিভ মি, যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না থাকে, এরকম ধন সম্পদের ব্যাকগ্রাউন্ড না থাকে, ফার্স্ট ক্লাস জব করে 20 বছরেও কি সম্ভব না 1 কোটি টাকা দামের একটা গাড়ির মালিক হওয়া? সম্ভব না। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস রাষ্ট্রের জব, আমার রাষ্ট্রের ফার্স্ট ক্লাস জব, চাকরি। সেটাকে আমরা কিভাবে এত বিত্ত বৈভবের কারখানা বলে চিন্তা করি? একটু ভাবুন, নিজের মস্তিষ্ককে নাড়া দিন যে কোন দিকে আপনি ধাবিত হচ্ছেন। আপনি রেহাই পাবেন না, দুর্নীতিবাজদের করাল গ্রাস থেকে আপনি রেহাই পাবেন না। আপনি কখনোই এই যে মতিউর রহমান, বেনজির, এদের নির্যাতন থেকে আপনি রেহাই পাবেন না। কি কারণ? তারা আপনাকে মারবে না, কাটবে না, তারা আপনার যা ভিটে মাটি আছে সব সদ্য আপনার কেড়ে নিয়ে নেবে, আপনি টেরই পাবেন না, কিছু করতেও পারবেন না। কারণ চাকর যখন ক্ষমতাশালী হয়ে যায়, তখন চাকর মালিকের সাথে খুব অদ্ভুত ধরনের ব্যবহার করে। সো আল্লাহর ওয়াস্তে এই যে হাত জোর করে আপনাদেরকে বলছি যে আপনার সন্তানকে কখনোই চাকর এর মানসিকতা দিয়ে তৈরি করবেন না। আপনার সন্তানকে আপনি এমন মানসিকতা দিয়ে তৈরি করবেন যে আপনার সন্তানই হচ্ছে দেশের মালিক। সো দেশের 1 টাকা লস হওয়া মানেই হচ্ছে আপনার সন্তানের লস হওয়া। এই ব্যাপারগুলো আমরা ভাবতে আমাদের কষ্ট হয়, আমাদের $1000 কোটি চলে যায় রিজার্ভ থেকে, আমাদের কোনো তোয়াক্কাই থাকে না। আমরা পড়ে থাকি 20 টাকা, 30 টাকা, 50,000, 1 লাখ, 5 লাখ, 20 কোটি, হ্যাঁ, এইগুলোর পেছনে। সো যাই হোক, আশা করি আমার ক্ষোভের জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন। সো এই যে এই ক্ষোভগুলো না প্রতিটা জনগণের থাকা উচিত, আমি যেটা মনে করি। আপনার দেশ, আপনার মাটি, আপনার সরকার, হ্যাঁ, সব কিছুই আপনার মালিকানার, এগুলোর ক্ষতি সাধন করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।